আসসালামু আলাইকুম, আমি তানজিমুল ইসলাম। আজকে কথা হবে ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক বহুপদী ও বহুপদীর সমীকরণ নিয়ে। আমি এডমিশন টেস্ট এবং এমসিকিউ বেস ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। যারা এইচএসসি পরীক্ষার্থী তারাও দেখতে পারো, তাদেরও কাজে দেবে। তো বহুপদী ও বহুপদীর সমীকরণ এই চ্যাপ্টারে আমরা দ্বিঘাত, ত্রিঘাত বা চতুর্ঘাত সমীকরণ দেখে থাকি। আমরা স্টেপ বাই স্টেপ ওগুলো আলোচনা করব। তো প্রথমে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের আদর্শ দ্বিঘাত সমীকরণ হিসেবে আমরা ধরে নিই ax² + bx + c। এটা একটা আদর্শ সমীকরণ যদি চিন্তা করে থাকি, তো এটা নিয়ে এর বৈশিষ্ট্য সংক্রান্ত কিছু টপিক আমি আলোচনা করব। তো বলে রাখি যে আমরা দ্বিঘাত সমীকরণের মিডল টার্ম করে এই ধরনের সমাধান অনেক আগে থেকে করে আসি। আমরা 9-10 থেকে এই ধরনের সমাধান করে থাকি। তো এটা নিয়ে ডিটেলস আলোচনা আমি পরে করব, এটা কিভাবে আসলো সেটাও আমি ব্যাখ্যা করব। তো আমরা দ্বিঘাত সমীকরণের যে জিনিসটা জানে থাকি যে x² - যদি এর দুইটা অ্যান্সার হয়ে থাকে, দুইটা অ্যান্সার যদি না, দ্বিঘাত সমীকরণের দুইটা অ্যান্সার হবেই। যদি এটা ত্রিঘাত সমীকরণ হতো তাহলে তার তিনটা অ্যান্সার হতো। আর অ্যান্সার বলতে আমি এখানে x এর মূল বা x এর যে ভ্যালু সেটার কথা বলতেছি। তো দ্বিঘাত সমীকরণে এর মান দুইটা হয়ে থাকে, যার কারণে একটা আলফা একটা বিটা হলে আমরা যোগ করে এইখানে x² আলফা প্লাস বিটা x প্লাস দিয়ে আমরা আলফা ইনটু বিটা করি, যোগ করে x এর আগে এবং গুণ করে ধ্রুবক পদ হিসেবে আমরা ইউজ করে থাকি। তো এর বৈশিষ্ট্যে যদি চলে আসি আমরা, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে দ্বিঘাত সমীকরণ হইতে গেলে আমাকে অবশ্যই x এর ঘাত বিশিষ্ট সমীকরণ হতে হবে। তো যদি আমার এর সহগটা 0 হয়ে যায়, তাহলে x এর এইটার সহগ 0 হয়ে গেলে আমার এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এই টার্ম 0 হয়ে গেলে বাকি টার্মটা থাকবে যেটা হচ্ছে একঘাত বিশিষ্ট। আর আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের পাওয়ার 2 এর থাকতে হবে। এখানে আমার ইচ্ছে করলে x² = 0, এটাও একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু আমাকে স্কয়ার এর পদটা থাকতেই হবে, নাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। এটা হচ্ছে এর ফার্স্ট বৈশিষ্ট্য। আমরা যদি সেকেন্ড বৈশিষ্ট্যের কথা খেয়াল করে থাকি, তাহলে সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে যদি এর দুইটা অ্যান্সার, একটা অ্যান্সার আরেকটা অ্যান্সারের যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট এবং সমান হয়ে থাকে। যেমন এখানে একটা एग्जांपल দিয়ে দেওয়া আছে, এই एग्जांपलটাতে খেয়াল করি x এর মান +2 এবং -2, তার মানে এখানে x এর ভ্যালু হচ্ছে দুইটা। তো x এর এই দুইটা ভ্যালু যদি হয়ে থাকে, আমরা সমীকরণ তৈরি করতে গেলে এই দুইটাকে যোগ করে x এর সামনে এবং গুণ করে এখানে বসাই। তো আমরা যদি এই দুটোকে যোগ করি, যোগ করলে এর মান হয়ে যায় 0, তাহলে x এর সহগ হয়ে যায় 0 এবং গুণ করলে হয়ে যায় -4, যে এই সমীকরণ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে b এর মান 0 হবে যদি এর মূল দুইটা সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে থাকে। তার মানে একটা 2 আর একটা -2, একটা যদি 5 হয় আর একটা -5। তো এখানে এমসিকিউতে এটা আমাদের শর্ত আকারেও থাকতে পারে, বা একটা সমীকরণ দিয়ে বলতে পারে যে এই সমীকরণে এর মান কত হলে, মনে করে একটা কনস্ট্যান্ট কে দেওয়া আছে যে কে এর মান কত হলে মূল দ্বয় পরস্পর সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, তখন এই যে x এর সামনে যে অংশটা থাকবে এই অংশটার মান আমাকে 0 ধরতে হবে। যেমন আমরা খেয়াল করে দেখি, যদি এই দুইটা মূলের মধ্যে একটা মূল 0 হইতো, যেমন একটা एग्जांपल এখানে আবার দিয়ে দেওয়া আছে, এই एग्जांपलে একটা মূল হচ্ছে 0 আর এটা হচ্ছে 4। যদি একটা মূল 0 হয়ে থাকতো, তো আমরা কি করতাম, গুণ করে এখানে বসাতাম x² - দুইটা মূলের যোগফল x প্লাস দুইটা মূলের গুণফল। তো একটা যদি 0 হয় তাহলে গুণ করলে কি হয়ে যাবে, এই অংশটা 0 হয়ে যাবে, আর যোগ করলে এই অংশটাতে 4 আসবে। তাহলে x² - 4x এবং কনস্ট্যান্টের মান, গুণফলের মান 0, ওইজন্য কনস্ট্যান্ট নাই। তো এখান থেকে x কমন নিয়ে আমরা মানটা এভাবে বের করতে পারি। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে দুইটা মূলের মধ্যে যদি আমার একটা মূল 0 হয়ে থাকে, তাহলে তাদের গুণফলের মান 0 হবে, কনস্ট্যান্টের মান 0 হবে, তার মানে c এর ভ্যালুটা 0 হবে। তাহলে কোন অঙ্কে যদি বলে যে একটি মূল 0 হলে অপর মূলটি কত, তাহলে আমাকে বুঝে নিতে হবে ওখানে যে কনস্ট্যান্টের অংশটা আছে এই কনস্ট্যান্টের অংশটার মান হচ্ছে 0। এবার আমরা খেয়াল করে থাকি 4 নাম্বার রুলসে, যদি এর দুইটা মূলই 0 হতো তাহলে কি হতো, যোগফলের মানও 0 হতো এবং গুণফলের মানও 0 হতো। সেজন্য আমরা বলতে পারবো যে আমাদের b এবং c এর মান 0 হবে। এখানে ভুল লেখা হয়েছিল, এখানে a = b হবে না, এখানে b c হবে। তো একটা মূল, এই 4 নাম্বার শর্তে যদি একটা মূল
এখানকার 4 নম্বর শর্তে যদি দুইটা মূলই শূন্য হয়ে থাকে, তো দুইটা মূল শূন্য হলে তাদের যোগফলের মানও শূন্য হবে এবং গুণফলের মানও শূন্য হবে। তার মানে x এর সামনের এই সহগটাও 0 হবে এবং কনস্ট্যান্টটাও 0 হবে। তার মানে b = c = 0 হবে। তার মানে এই দুইটার মান b এবং c এর মান যদি 0 হয় তাহলে মূলদ্বয় পরস্পর শূন্য। যেমন এখানে b এবং c এর কোনো পদ নাই, তার মানে x² = 0, তার মানে x হচ্ছে 0। তো x এর এখানে দ্বিঘাত সমীকরণে দুইটা ভ্যালু, তার মানে দুইটা ভ্যালু দুইটাই 0। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, যদি এই দ্বিঘাত সমীকরণের অ্যানসার একটা আরেকটার উল্টা হতো, একটা যদি উল্টা হতো, যেমন এখানে আমরা অ্যানসার হিসেবে ধরে নিছি একটা সমীকরণ যার একটা ভ্যালু 2 আর আরেকটা ভ্যালু হচ্ছে 1/2, একটা অপরটার উল্টা। আমরা যদি দ্বিঘাত সমীকরণ তৈরি করি তাহলে x² - মূলদ্বয়ের যোগফল x এবং মূলদ্বয়ের গুণফল। এখান থেকে আমরা খেয়াল করে দেখি যে এটাকে সলিউশন করলে এটার মান আসবে আমাদের 5/2 আর এটার মান আসবে 1। দেখি এখানে আমাদের x এর সামনে আছে 1 এবং এখানে c এর ভ্যালু 1, তার মানে a এবং c এই দুইটার মানই 1, এরা পরস্পর সমান। যদি আমরা আরেকটা কাজ করতাম, এটাকে যদি আমরা লসাগু করতাম, লসাগু করলেও কিন্তু এখানে যে ভ্যালুটা আসতো যে 2x² - 5x এবং এটার মান আসতো 2, তাহলে এইখানেও আমরা দেখতেছি যে এই দুটো ভ্যালুর মান হচ্ছে একই। তাহলে আমরা বলতে পারি যে a = c হলে আমাদের একটা মূল আরেকটা মূলের উল্টা হবে। আমাদের কোশ্চেনে আসতে পারে যে কোন একটা কনস্ট্যান্ট দিয়ে দিল, কনস্ট্যান্ট দিয়ে বলল যে এর ভ্যালু কত হলে একটা মূল আরেকটা মূলের উল্টা হবে, তখন আমাদেরকে a = c ধরে নিতে হবে। তার মানে x² এর সামনে যে অংশটা আছে, যে সহগটা আছে, সেই সহগ সমান সমান কনস্ট্যান্টে যে সহগটা আছে সেই সহগ, দুইটা সহগকে সমান সমান লিখলে আমরা এখান থেকে সমাধানটা বের করে নিয়ে আসতে পারবো। এবার আমরা খেয়াল করি দ্বিঘাত সমীকরণের মূল সম্পর্কে। এখানে আমাদের আলোচনার টপিক হচ্ছে নিশ্চয়ক। তো একটা দ্বিঘাত সমীকরণে আমরা যখন 9-10 থেকে সলভ করে আসতাম, তখন আমরা যেটা কাজ করতাম সেটা হচ্ছে মিডল টার্ম করার চেষ্টা করতাম। যদি মিডল টার্ম না যেত তখন আমরা একটা সূত্রই খেয়াল করতাম যে x = -b ± √b² - 4ac/2a। আমরা এইভাবে এই দ্বিঘাত সমীকরণে x এর দুইটা ভ্যালু বের করতাম। তো এই দুইটা ভ্যালু যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে একটা ভ্যালু হচ্ছে এইটার প্লাস চিহ্ন নিয়ে যে অংশটা এবং মাইনাস চিহ্ন নিয়ে যে অংশটা, সেটা হচ্ছে আমাদের x1 এবং x2, x এর দুইটা ভ্যালু এই দ্বিঘাত সমীকরণের। তো এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, এই x এর যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু পৃথক করছে কিন্তু এই অংশটা একবার যোগ হইছে এবং এই অংশটা একবার বিয়োগ হইছে। এই যোগ এবং বিয়োগের কারণে এই মূলগুলা চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটা কাজ যে এরা পৃথক করে দিচ্ছে, এটা এর একটা কাজ। আর আরেকটা কাজ খেয়াল করো যে এইটা কিন্তু রুটের ভিতরের অংশ, কোনো কারণে এই অংশটা যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে কিন্তু রুটের ভিতরে ঋণাত্মক অংশ চলে আসবে, যেটাকে আমরা জটিল নামে চিনি, যে জটিল সংখ্যা নামে চিনি। তো খেয়াল করে দেখো এ কিন্তু এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতেছে যে এর মানটা কেমন হবে। আমরা খেয়াল করে দেখি যদি এর মানটা 0 হতো তাহলে +0 কিংবা -0 আমরা যাই করি না কেন খুব একটা ঝামেলা হতো না, দুইটার ক্ষেত্রে মানটা একই থাকতো এবং সেই একই মানটা হইতো কি, সেই একই মানটা হইতো -b/2a। নিশ্চয়কের অংশটা আমাদের 0, তাহলে নিশ্চয়কের অংশ 0 হলে মূলদ্বয় কি হচ্ছে আমাদের সমান হচ্ছে, আর বাস্তব সংখ্যা হচ্ছে, এবং যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা এবং এটা পূর্ণ সংখ্যা, এই অংশটা আমাদের থাকতেছে না, তাহলে এই অংশটার কারণে, এই পূর্ণ সংখ্যার কারণে আমরা পূর্ণ সংখ্যা ভাগ আকারে থাকলে আমরা জানি এটাকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি, তাহলে মূলদ হবে। এবার আমরা খেয়াল করে দেখি এর মানটা যদি 0 থেকে বড় হতো, তার মানে b² - 4ac এই ভ্যালুটা যদি আমার ধনাত্মক হয়ে থাকতো তাহলে কি হইতো, ধনাত্মক হয়ে যাওয়ার কারণে ওই অংশটা একবার যোগ হইতো এবং ওই অংশটা একবার বিয়োগ হইতো, যার কারণে এর মূলদ্বয় দুইবার দুই রকম আসতো, ও সমান হয়ে যেত এবং বাস্তব সংখ্যায় থাকতো। রুটের ভিতরে ধনাত্মক হলে তো ধনাত্মক সংখ্যা আসবে, যেটা বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যা আসতো। এখন মূলদ নাকি অমূলদ, আমরা জানি যে যদি দুইটা পূর্ণ সংখ্যা ভাগ আকারে থাকে তাহলে সেটা মূলদ, যদি দুইটা সংখ্যা মানে পূর্ণ সংখ্যা ভাগ আকারে না থাকে তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। খেয়াল করে দেখি আমরা যে যদি এই রুটের ভিতরের অংশটা আমার পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা হতো, যেমন আমাদের 4, 9, 16, 25 যদি এই ধরনের সংখ্যা হতো তাহলে ওই সংখ্যাটার উপর রুট করলে ওর একটা পূর্ণ সংখ্যা হতো এবং যোগ বিয়োগ করে একটা পূর্ণ সংখ্যা ভাগ আরেকটা পূর্ণ সংখ্যা, তাহলে এটার মান আমাদের হইতো মূলদ।
তাহলে এই নিশ্চয়কটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে হবে মূলদ। কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা যদি না হতো, যেমন √5 যদি হইতো, তাহলে √5 এর জন্য একটা ভগ্নাংশের অসীম ভগ্নাংশের মান আসতো, যার সঙ্গে আমরা যোগ বিয়োগ করে একটা অসীম ভগ্নাংশ আকারে লিখতাম, যেটা আমরা পূর্ণ সংখ্যা আকারে বা ভাগ আকারে লিখতে পারতাম না। সুতরাং এটা তখন হয়ে যেত অমূলদ। তার মানে এটা ধনাত্মক হলে আমার ও সমান এবং বাস্তব হবেই, এবং মূলদ হবে কি হবে না সেটা ডিপেন্ড করতেছে এটা কি পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা না। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তো আমরা দেখলাম যে সংখ্যা আমাদের সাধারণত 3 প্রকারের হয়ে থাকতে পারে, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, আর হচ্ছে শূন্য। শূন্য হলে কি হয় দেখলাম, ধনাত্মক হলে কি হয় দেখলাম, যদি এটার মান ঋণাত্মক হতো তাহলে এটার মান ঋণাত্মক হলে নিশ্চয়কের মান যদি ঋণাত্মক হতো তাহলে রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা চলে আসতো, আর রুটের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা চলে আসতো তাহলে ওটা কি হতো আমাদের, তাহলে ওটা আমাদের হতো জটিল সংখ্যা। তো যদি জটিল সংখ্যা হয়ে থাকে তাহলে এর মান যদি ঋণাত্মক 0 থেকে ছোট হয় তাহলে এটা হয়ে যাবে জটিল বা অবাস্তব। আর যেহেতু এর মান একবার যোগ এবং একবার বিয়োগ হতো তাহলে ওটা হয়ে যেত অসমান। এখানে একটা জিনিস খেয়াল করি আমরা যে এই জটিল অংশটা একবার যোগ একবার বিয়োগ, তো জটিল অংশের সামনে একবার যোগ এবং একবার বিয়োগ হলে আমরা ওটা জানি একটা একটা কনজুগেট অনুবন্ধী। তাহলে এই এখানে x এর যে দুইটা ভ্যালু বের হবে এই ভ্যালু দুটো হবে একটা আরেকটার অনুবন্ধী। তো এই ছিল আমাদের মানে নিশ্চয়ক। আমরা এটার নাম নিশ্চয়ক কেন করলাম, কারণ এটা আমাদের নিশ্চিত করতেছে আমার x এর মূল বা উত্তরগুলা কেমন হবে। তো আমরা সমাধান না করেও মূল সম্পর্কে নিশ্চিত করতে পারতেছি মূলটা কেমন, এজন্য এটাকে আমরা নিশ্চয়ক বলে থাকতেছি। তো এই নিশ্চয়কের উপর ধর্মের উপর ভিত্তি করে আমাদের কিছু মেথ আসে থাকে, যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে যেটা বিভিন্ন ইউনিভার্সিটির এডমিশনে বেশ কয়েকবার আসে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই আমাদের এই অঙ্কের মধ্যে এই ভ্যালুগুলো দিয়ে বলা হয়েছিল যে মূলদ্বয় যদি সমান হয় তাহলে কে এর মান কত। তো আমরা দেখলাম যে মূলদ্বয় সমান কখন হবে, যখন নিশ্চয়ক 0 হবে, তার মানে b² - 4ac ইকুয়াল হবে 0। তো এই সমীকরণে এই x এর সামনের অংশ হচ্ছে b, এখানে 4k - 2 এই অংশটা হচ্ছে আমাদের b, তাহলে b² - 4a এর মান হলো k + 1 এবং c এর মান হলো 2k, তাহলে b² - 4ac = 0। আমরা যদি এটাকে সমাধান করে থাকি তাহলে আমরা k এর ভ্যালু পেয়ে যাব 8। আমাদের নিশ্চয়ক সম্পর্কিত তথ্যগুলি এগুলোই। এবার আমরা আলোচনা করব বহুপদী সমীকরণের দ্বিঘাত বা ত্রিঘাত বা চতুর্ঘাতের ক্ষেত্রে এদের যে মূলগুলো আছে এদের মূলগুলোর সমষ্টি বের করার উপায়। যেমন আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জানি দুইটা মূল, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা। তো কখনো আমরা আলফা প্লাস বিটার মান বের করার দরকার হয় এবং আলফা বিটার মান বের করার দরকার হয়, তখন আমরা আলফা প্লাস বিটা সমান সমান -b/a বলি এবং আলফা বিটা সমান সমান c/a বলি। তো ত্রিঘাত এবং চতুর্ঘাত বা যে কোনো ঘাত বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে আমরা এটা কিভাবে বের করব। তো এটা অনেক সময় লিখতে বললে আমরা লিখতে পারি, কিন্তু হঠাৎ করে যখন কোনো পার্টিকুলার অংশের জন্য চাই তখন বের করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো এইজন্য আমি একটা জেনারেল সমীকরণ এখানে ইউজ করছি, সেটা হচ্ছে সেটা যেঘাত মানে যত ঘাত বিশিষ্ট হোক সমীকরণে হোক না কেন, সেটা দ্বিঘাত ত্রিঘাত চতুর্ঘাত বা পঞ্চঘাত বিশিষ্ট সমীকরণ যে সমীকরণে হোক না কেন, সেই সমীকরণের জন্য সবচেয়ে যেটা বড় সংখ্যা বা ঘাতের দিক থেকে আমরা ওইটার প্রথম পজিশন দিব, ওর সহগটাকে আমরা বলবো p0। আমরা 0 পজিশন থেকে শুরু করব, মাইন্ড ইট 0 পজিশন থেকে শুরু করব, তারপর একটা 1, তারপর একটা 2। এবং আমরা জানি যে সমীকরণগুলোর ঘাত যেমন চার ঘাত বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে এটা 4, তারপরে 3, তারপরে 2, তারপর 1, তারপর আমাদের ঘাত শূন্য হয়ে যায়। তো এইভাবে আমাদের সমীকরণগুলো আসে, আমাদের পাওয়ারগুলো এক এক করে কমতে কমতে একসময় শূন্য হয়ে যাবে। আর আমরা এই প্রথমটার সহগটাকে বলবো নট 0, তারপরটা বলবো 1, তারপরটা 2, তারপরটা 3। তো আমি একটু প্রথমে এগুলো বলে দিই, তারপর আমি সহজ করে দেব বিষয়টা। যেমন আমরা এটার ক্ষেত্রে খেয়াল করি সামেশন অফ আলফা যদি আমাদেরকে বলে, তার মানে প্রত্যেকটাই সিঙ্গেল সিঙ্গেল করে মূলগুলোর সমষ্টি যদি বের করতে হয়। এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা সিঙ্গেল সিঙ্গেল বের করতেছি, তার মানে একটা করে, এই জন্য -1 এর উপরে 1 দিব, -1 এর উপর মূল সংখ্যা 1 দিব, তাহলে -1 এর উপরে যদি আমরা 1 দিয়ে থাকি তাহলে চিহ্নটা হয়ে যাবে মাইনাস। এবং সব সময় সবার ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ারের সহগ, যেমন দ্বিঘাতের ক্ষেত্রে দ্বিঘাতের সর্বোচ্চ পাওয়ারের সহগ, চতুর্ঘাতের সময় চতুর্ঘাতের সর্বোচ্চ পাওয়ারের সহগ, ত্রিঘাতের সময় ত্রিঘাতের সর্বোচ্চ পাওয়ারের সহগটা আমাদের সব সময় নিচে হবে।
তার মানে কোন একটা সমীকরণের সর্বোচ্চ ঘাতের যে সহগটা আছে এই সহগটা সব সময় নিচে হবে। তার মানে সর্বোচ্চ ঘাতের সহগ এখানে পি নট, প্রত্যেকটার জন্যই আমরা পি নটটাকে নিচে রাখবো। এবং যখন আমরা সিঙ্গেল সিঙ্গেল বের করতেছি তখন আমাদের -1 এর উপর পাওয়ার 1 দেওয়ার কারণে মাইনাস আসতেছে, এবং এক নাম্বারটা নিব। এক নাম্বার কোনটা? এটা আমি বলছিলাম 0 পজিশন, এটা হচ্ছে আমাদের 1 পজিশন। তার মানে একটা একটা করে যখন তখন এক নাম্বারটা নিব। তো এখন আমরা তিনটির ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এই 3 থাকার কারণে তিনটা করে থাকার কারণে -1 এর উপর পাওয়ার 3 নিব, এবং 3 নাম্বার পজিশনের আমরা মান নিব, এবং হচ্ছে সর্বোচ্চটা সব নিচে নিয়ে নিব। তো এখানে সর্বোচ্চ সহগ হচ্ছে আমাদের পি নট, নিচে -1 এর উপর পাওয়ার 3 হওয়ার কারণে মাইনাস থাকা যাবে, এবং 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন এবং 3 পজিশন, এই 3 পজিশনের p3টাকে আমরা এখানে নিয়ে আসব। তো এই জিনিসটা হয়তো কারো কাছে একটু কঠিন মনে হইতে পারে, কথাগুলা আমরা ত্রিঘাত বা চতুর্ঘাতের ক্ষেত্রে একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যেমন ত্রিঘাতের ক্ষেত্রে এখানে সিঙ্গেল আছে। আমরা একটা কথা বলে রাখি, আমরা যখন মূলগুলো সমষ্টি বের করব, যদি একটা মূলের সমষ্টি বের করি তাহলে বিজোড়, 3টা বের করলে বিজোড়, 5টা বের করলে বিজোড়। মাথায় রাখবো যে বিজোড়ের সমষ্টি বের করলেই চিহ্ন মাইনাস আসবে, আর জোড়ের সমষ্টি বের করলে চিহ্ন প্লাস আসবে। যেমন এটার এবং এটার জন্য আমাদের চিহ্ন মাইনাস, কারণ -1 এর উপর 1, -1 এর উপর 3। দেন আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমাদের 0 পজিশন, এটা আমাদের 1, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পজিশন। আমি যখন একটা একটা করে বের করব তখন আমি সবচেয়ে বড়টা সহগ নিচে অবশ্যই দিব, সেটা আমি প্রথমেই বলে দিলাম যে প্রত্যেকটার জন্য সবচেয়ে বড়টা সহগ এ এ এ নিচে। এরপর যে কাজটা আমরা করব, একটা একটা করে আছে তাহলে প্রথম পজিশনের জন্য বি ভাগ এ, দুইটা করে আছে তাহলে 2 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশনের ক্ষেত্রে সি ভাগ এ, এবং তিনটার জন্য আমাদের এই যে এখানে 0 1 2 3 এই 3 নাম্বার পজিশনের ডি বাই এ লিখব। আমি আবারও বলে রাখি, আমরা শুরু করব 0 থেকে। প্রথমটাকে আমরা বলবো 0, তারপরেরটাকে বলবো 1, তারপরেরটা 2, তারপরেরটা হচ্ছে আমাদের 3। লাস্ট আমরা চতুর্ঘাত সমীকরণটা খেয়াল করে দেখি, চতুর্ঘাত সমীকরণটা থেকে হয়তো আমরা ক্লিয়ার হয়ে যাব। তো চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে যেটা করব আমরা সেটা হচ্ছে, যখন আমরা সামেশন অফ আলফা বের করব, তার মানে একটা করে বের করব, তখন এই একটার জন্য -1 এর উপর 1 মাইনাস চিহ্ন হবে, এবং আমি বলে রাখছিলাম যে বিজোড় হলেই মাইনাস হবে। যেমন দেখো 1 এর জন্য এবং 3 এর জন্য আমাদের সামনে মাইনাস আসছে, এই যে -1 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে আমাদের এখানে মাইনাস আসবে। আদারওয়াইজ যেগুলো জোড় 2টা কিংবা 4টা তাদের জন্য আমাদের মাইনাস থাকবে না। এটা হলো প্রথম কথা চিহ্নের। দ্বিতীয় কথা হচ্ছে যে সবার নিচে সবার প্রথমে একটা সহগ থাকবে, তার মানে এ সবার নিচে থাকবে, তাহলে উপরের গুলো শুধু চেঞ্জ হবে, এই উপরের গুলো কি হবে। তো একটা একটা করে যখন বের করব, আমি বললাম প্রথমটা 0 পজিশন, তারপরটা আমাদের 1 পজিশন, তাহলে এই 1 পজিশনে কি আছে বি, তাহলে বি ভাগ এ। তারপর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পজিশন, তাহলে এখানে 2 নাম্বার পজিশনে কি আছে সি ভাগ এ, তাহলে দুইটা করে থাকলে এ সি বাই এ। যদি আমরা 3টা করে নিই তাহলে 3টা হওয়ার কারণে বিজোড় হওয়ার কারণে সামনে মাইনাস আসবে, 3টা হওয়ার কারণে প্রথমটা 0 1 2 3, এই 3 নাম্বার পজিশনে ডি আছে, ডি হবে এবং ভাগ হবে সবার প্রথমটা দিয়ে, তাহলে ডি বাই এ। এবং 4 নাম্বারটার জন্য কি হবে, যে জোড় হওয়ার কারণে প্লাস হবে, এবং 4 নাম্বার পজিশন 0 1 2 3 4, 4 নাম্বার পজিশনে আমাদের ই আছে, ই হবে, এবং সবার প্রথমে আছে এ, তাহলে এখানে এ হবে। এভাবে আমরা যদি পঞ্চঘাত সমীকরণের বের করতাম, সেই ক্ষেত্রে আমরা যেটা করতাম যে আমরা কি সামেশন অফ আলফা বের করতেছি নাকি সামেশন অফ আলফা বিটা বের করতেছি, দুইটা করে হলে প্লাস হইতো, এবং দুইটা করে হয়ে প্লাস হয়ে যাওয়ার পর সবার বড়টার সহগ দিয়ে সবাইকে ভাগ করতাম, এবং প্রথম পজিশনটা হচ্ছে আমাদের 0, তারপরে 1, তারপরে 2। আমি যেহেতু সামেশন অফ আলফা বিটা বের করতেছিলাম, তাহলে এই জায়গায় যেটা থাকবে আমরা সেটার মানটা নিয়ে সবার প্রথমের মানটা দিয়ে ভাগ করে আমরা বের করতে পারবো। এভাবে যে কোনো সমীকরণের জন্য আমরা এই সামেশনের মানগুলো অতি সহজে বের করতে পারবো।